আজকের গল্পটি হলো একটি রুড বস আর কিউট মেয়ের লাভ স্টোরি নিয়ে। মেয়েটি একটি কেপা আইডলকে অনেক বেশি পছন্দ করতো। সে তার অনেক বড় ফ্যান ছিল, কিন্তু তার রুড বস ওই আইডলটির অ্যান্টি ফ্যান ছিল। কিন্তু এরপরও তাদের দুজনের মধ্যে কীভাবে লাভ স্টোরি ক্রিয়েট হয় তা জানতে হলে অবশ্যই ড্রামাটি সম্পূর্ণ দেখতে হবে। হে গাইস, কেমন আছে সবাই? আশা করি সবাই বলা হচ্ছে আরও একটু নতুন ড্রামার এক্সপ্লেনেশন নিয়ে চলে আসলাম তোমাদের জন্য। আশা করি সবার ভালো লাগবে। সবার কথা না বাইরে চলে শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। শুরু করার আগে একটি কথা বলতেছি, আমার অনেক বেশি ঠান্ডা লাগছে, ভয়েস দিতে অনেক কষ্ট হচ্ছে। এরপরও তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, তার জন্য একটি লাইক আর ছোট্ট করে একটি কমেন্ট করে দিও। শুরুতেই গল্পের নায়িকা দোকমিকে দেখি। সে এক আর্ট গ্যালারিতে কিউরেটর হিসাবে কাজ করে। দোকমি এক্সিবিশনের জন্য প্রস্তুতি নিচ্ছিল। সময় কম থাকা সত্ত্বেও খুব সুন্দর করে ও গ্যালারিটা সাজিয়ে নেয়। সব কাজ ঠিকঠাক করে ও জলদি কোথাও যেতে থাকে। মনে হচ্ছিল খুবই গুরুত্বপূর্ণ কোনো কাজ আছে। এর সাথে নিজের গেটআপও চেঞ্জ করে ফেলে। আসলে দোকমি একজন ফ্যান গার্ল। আর্ট ওশন নামের কোরিয়ান পপ ব্যান্ডের মেম্বার শিয়ানকে ও খুবই পছন্দ করে। কনসার্টে শিয়ান নিজের পানির বোতলটা ছুঁড়ে মারে। দোকমি অনেক জোরে লাফ মেরে সেটা নিয়ে আর খুবই যত্ন সহকারে নিজের আলমারিতে রেখে দেয়। দোকমি একটা ফ্যান পেজও চালায়, যেটার নাম দি রোড টু শিয়ান, যেখানে ওর অনেক ফলোয়ার আছে। খুব জলদি শিয়ানের জন্মদিন আসতে চলেছে। দোকমি ডিসাইড করে শিয়ানের জন্মদিনে শিয়ানের পছন্দের আর্টিস্ট লি সোলের পেন্টিং উপহার দিবে। আর হ্যাঁ, দোকমি যে ফ্যান গার্ল এটা সিক্রেট রেখেছে, কারণ অফিসের ডাইরেক্টর ওম ফ্যান গার্লদের একদমই পছন্দ করে না, কারণ ওনার মেয়েও একজন ফ্যান গার্ল। অন্যদিকে গল্পের নায়ক রায়ানকে দেখি, যে দেখতে হ্যান্ডসাম, তাও এই সাথে ওর মাঝে অ্যাটিটিউডেরও কোনো কমতি নেই। রায়ান একজন পেইন্টার, তবে কোনো এক কারণে কয়েক বছর যাবৎ ও পেইন্টিং করছে না। এখানে দোকমিন ওর ছোটবেলার বন্ধুকে দেখানো হয়, যার নাম ইয়ঙ্গে। দোকমির মায়ের সাথে ইয়ঙ্গের মায়ের এক হাসপাতালে বন্ধুত্ব হয়েছিল। ইয়ঙ্গের মা একজন সিঙ্গেল মাদার। উনি সবসময় কাজে ব্যস্ত থাকে, তাই ছোটবেলা থেকেই দোকমির মা ইয়ঙ্গিকে বড় করেছে। আজ ইয়ঙ্গি যখন ওকে খাবার দিতে আসে, ও ভুল করে শিয়নের ফটোবোর্ডের মাথাটাই ভেঙে ফেলে। দোকমি রেগে ওকে মারতে থাকে, খুনি কোথাকার, আমার ভালোবাসাকে মেরে ফেললি। পরের সিনে দোকমি সাংহাই আসে, কারণ এখানেই লিসোলের পেন্টিংয়ের নিলাম চলছিল। রায়ান এসেছে সেই পেন্টিং কেনার জন্য। দোকমি ওকে দেখে ভাবে ও হয়তো বিদেশি, আর বলে ওকে দেখতে একটু একটু শিয়ানের মতোই লাগে। বাহ, কত হ্যান্ডসাম। ওর এসব কথাবার্তায় রায়ান খুবই বিরক্ত হচ্ছিল, আর কোরিয়ান ভাষাতেই ওকে জবাব দেয়, তুমি যেটা দেখছো এটা 1987 সালের তৈরি হয়েছে, যার ফেস আর বডি একদমই পারফেক্ট। এই আর্ট পিসের নাম হলো রায়ান গোল্ড। তো তুমি কি এটা চাচ্ছ? ওর এসব কথা শুনে বেচারি অনেক লজ্জা পেয়ে যায়। এবার আর্টিস্ট লিসোলের পেন্টিংয়ের নিলাম শুরু হয়, যেটা নিয়ে ওরা দুজন দাম লাগাচ্ছিল। শেষে রায়ান বেশি দাম দিয়ে ওটা কিনে ফেলে। দোকমির মনটাই খারাপ হয়ে যায়। ও রায়ানকে অনুরোধ করে পেন্টিংটা ওকে দেওয়ার জন্য। রায়ান সোজা নিষেধ করে দেয়। দোকমি মন খারাপ করে কোরিয়াতে ফিরে দেখে ডাইরেক্টর ওমের হাজব্যান্ডের ফ্রড কেসের জন্য ওনাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হচ্ছে। সাথে দোকমিকেও নিয়ে যায় জিজ্ঞাসাবাদ করার জন্য। এখান থেকে ফিরে বেচারি অনেক কাঁদতে থাকে। আজকের দিনটা ওর কত খারাপ গেল। ওর বেস্ট ফ্রেন্ড সঞ্জু ওকে সান্ত্বনা দেয়। সঞ্জুর ব্যাপারে বলতে গেলে, সঞ্জু শিয়ানের ফ্যান। ওর বয়ফ্রেন্ডের সাথে ওর বিয়ে হয়েছে, ওদের একটা ছেলেও আছে। এর সাথে সঞ্জু একটি ক্যাফেও চালায়। পরদিন দোকমি নতুন চাকরির জন্য ইন্টারভিউ দিতে যায়। দক্ষতা ভালো থাকার কারণে ওর চাকরিটা নিশ্চিত হয়ে যায়। ও যখন অফিসে রেজিগনেশন লেটার দিতে আসে, ডাইরেক্টর ওমকে দিনের বেলাতেই স্বপ্ন দেখাতে থাকে, দেখো, আমার হাজবেন্ডের বদনামের কারণে আমি তো ডাইরেক্টর পদ থেকে সরে যাব। পরের ডাইরেক্টর কে হবে ভেবে দেখো, যে দিনরাত এখানেই কাজ করে। দক্ষিণ তো খুশি হয়ে ভেবে নাই ওই এবার ডাইরেক্টর হবে। এই জন্য নতুন চাকরির কথাটা ও মাথা থেকেই সরিয়ে দেয়। শিয়ানা আজ বিদেশ থেকে দেশে ফিরছিল।
বাকি ফ্রেন্ডদের মতো দক্ষিণীয় এয়ারপোর্টে যাই শিয়ানিকে দেখতে। দক্ষিণের মনে হয়েছে এদিক দিয়ে আসে, ওদিক দিয়ে আসবে। আর ঠিক এমনটাই শিয়ানের সাথে রায়ান ছিল। শিয়ানকে দেখে সব ফ্রেন্ডরা এদিকে আসতে থাকে। এত মানুষকে আসতে দেখে রায়ান ভাববে দক্ষিণের সাথে ধাক্কা খেয়েছে। দক্ষিণ পড়ে যেতে গেলে ও জামাটা ধরে, যার ফলে ও জামাটাই ছিঁড়ে যায়। রায়ান এতে অনেক রেগে যায়। এক লিডারের পিছু ছুটতে ছুটতে এতটা কেয়ারলেস কিভাবে হতে পারে। দক্ষিণ অবশ্যই ওর আইডিয়াটা ডিপেন্ড করে। এতদূর আসতে শিয়ানি কতটা পরিশ্রম করেছে। ভুল আমার হয়েছে, তাই আমি চাচ্ছি আইডিয়াকে কোনো কথা। রায়ান দক্ষিণের চেহারাটা দেখতে চাইলে দক্ষিণ জলদি পালিয়ে যায়। ভুলবশত ওর ডায়েরিটা এখানেই পড়ে যায়। রায়ান এটা নিজের কাছে রেখে দেয়। বাড়ি এসে দক্ষিণ ছবি এডিট করতে গিয়ে শিয়ানের সামনে রায়ানকে দেখে অনেক রেগে যায়। দক্ষিণ চিনতে পারে এ লোকের সাথে ওর লিনামে দেখা হয়েছিল। পরদিন অফিসে এসে দক্ষিণ জানতে পারে ডাইরেক্টর ওম ওকে মিথ্যে বলে নতুন একজন ডাইরেক্টর রেখেছে। এতে দক্ষিণ অনেক রেগে যায় আর অনেক কষ্টও পায়। সঞ্জু ওর মনটা ভালো করার জন্য বলে, চলো আজ রাত আমরা ওখানে থাকবো যেখানে শিয়ান ছিল। ওরা দুজন খুশি খুশি সেই হোটেলে আসে, কিন্তু সেই রুমটা অন্য একজন বুক করে ফেলেছে, যেটা আর কেউ না, রায়ান ছিল। সঞ্জুকে দেখে ওকে অনুরোধ করে রুমটা অদল-বদল করার জন্য। রায়ান জিজ্ঞেস করে কেন? ও বলে, আসলে আমার এক প্রিয় মানুষ ওই রুমে ছিল, এই জন্য আমি সেখানে সময় কাটাতে চাচ্ছি। রায়ান এরপরও চাবি দিতে রাজি হয় না। ওদের মনটাই খারাপ হয়ে যায়। যাই হোক, ওরা বসে বসে ড্রিঙ্কস করছিল আর শিয়ানের ভিডিও দেখছিল। ওদেরকে একসাথে দেখে রায়ান ভেবে নেয় ওরা দুজন হয়তো ডেট করছে, মানে ওদেরকে লেসবিয়ান ভেবে নেয়। রায়ানের খুবই খারাপ লাগে, এই জন্য ও সঞ্জুকে রুমের চাবিটা দিয়ে দেয়। ওরা তো সেই রুমে এসে অনেক খুশি। শিয়ান যেই জায়গায় যেভাবে ছবি তুলেছে ওরাও সেভাবেই ছবি তুলতে থাকে। পরদিন দক্ষিণ অফিসে এসে একটি লাইট ঠিক করছিল। তখনই রায়ান এখানে আসে। ওকে দেখে দক্ষিণ ভয় পেয়ে ধাপ করে পড়ে যায়। রায়ান ওদের অফিসের নতুন ডাইরেক্টর। দক্ষিণ অবাক। রায়ানের শুধু মনে আছে ওর সাথে দক্ষিণের নিলামে দেখা হয়েছে, আর এয়ারপোর্টে তো ও দক্ষিণের চেহারা দেখতে পায়নি। দক্ষিণ যখন রায়ানের কাছে ওর ডায়েরিটা দেখতে পায় ও অবাক হয়। দক্ষিণ রায়ানের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে যেন ওর ডায়েরিটা নিতে পারে, তবে রায়ান সবার সাথে খুবই রুডলি কথা বলে আর সোজা ওদেরকে কাজ করতে বলে। দক্ষিণ সঞ্জুর কাছে এসে এই সব কিছু বলে। এই সময় এখান দিয়ে রায়ান যাচ্ছিল, আর ওদেরকে একসাথে দেখে রায়ান আবারও ভেবে নেয় ওরা রোম্যান্স করছে। পরদিন রায়ান সবাইকে বলে, এবার আর্ট গ্যালারির অ্যানিভার্সারিতে আমরা নতুন কিছু করবো। আলাদা আলাদা ফিল্ড থেকে লোকদেরকে পছন্দের আর্টিস্টদের নিয়ে এক্সিবিশন করবো। দেখতে রাজি থাকে। আমরা তো প্রতি বছর মিস্টার আনের এক্সিবিশন করে থাকি। রায়ান বলে, আমি বস, তাই আমার কথাই চলবে। মিস্টার আনের এক্সিবিশন ক্যান্সেল করে দাও। লোকের মনটাই খারাপ হয়েছে। মিস্টার আনের সাথে আমার মিটিং এর ব্যবস্থা করো। আর হ্যাঁ, এক্সিবিশন ক্যান্সেল হওয়ার কথাটা ওনাকে জানাবে না। এরপর দক্ষিণ মিস্টার আনের সাথে দেখা করতে যায়। ওর চেহারা দেখে মিস্টার আন বুঝে ফেলে নতুন ডাইরেক্টর ওনার এক্সিবিশন ক্যান্সেল করে দিয়েছে। দক্ষিণ আর কিছুই বলতে পারে না। পরদিন দক্ষিণ অফিসে এসে দেখে রায়ান ব্যস্ত। এই সুযোগে ও জলদি রায়ানের অফিসে গিয়ে ওর ডায়েরিটা খুঁজতে থাকে। এর মাঝে এখানে রায়ান চলে আসে, তাই ও বাহানা মেরে চলে যায়। রায়ান দেখে টেবিলে মিস্টার আনের প্রপোজালটা নেই। এর ওপর মিস্টার আন ওদের সাথে চুক্তি শেষ করার রিপোর্ট পাঠিয়েছে। ও সোজা দক্ষিণকে সন্দেহ করে। রায়ান রেগে দক্ষিণের কাছে গিয়ে ওকে চাকরি থেকেই বের করে দেয়। দক্ষিণ অবাক, কি করেছি আমি? রায়ান বলে, আমি তোমাকে বলেছিলাম মিস্টার আনকে এক্সিবিশন ক্যান্সেল হওয়ার কথা জানাবে না। ওনাকে কেন বলেছো? উনি এখন আমাদের সাথে চুক্তি শেষ করে দিয়েছে। আমি তো ভেবেছিলাম নিউ ইয়র্কে ওনার এক্সিবিশন করাবো। টেবিলে ওনার প্রপোজালটাও নেই, তুমি সেটা সরিয়েছো, তাই না?
ও দকমির কোনো কথাই শুনছিল না। দকমি কাঁদতে কাঁদতে চলে যায়। বন্ধুদের সাথে সময় কাটানোর পরও ওর মনটা ভালো হয় না। দকমি ওদের বলে আমাকে চাকরি থেকে বের করে দিয়েছে। এটা শুনে সঞ্জয় বলে আপাতত আমার ক্যাফেতে কাজ করো। পরদিন দকমি যখন ক্যাফেতে আসে, এইখানেও রায়ানকে দেখে ওর মেজাজটাই খারাপ হয়ে যায়। আসলে রায়ান এখানে রেগুলার কাস্টমার। দকমি ওকে অনেক কথা শোনায়। রায়ান নিজের অর্ডার নিয়ে চলে যায়। দকমি জানতে পারে রায়ান একদমই কফি পছন্দ করে না। রায়ান এখন সকল কাজ কিয়ং আর গিমকে করতে দেয়, যেগুলো আগে দকমি করত। ওরা সেই কাজ করতে পারছিল না, তাই দকমির কাছে সাহায্য নিতে আসে। দকমিও ওদের সাহায্য করে। কিয়ং আর দকমির জন্য অনেক খারাপ লাগে। ও রায়ানের কাছে এসে সব সত্যটা বলে দেয়। আসলে ডাইরেক্টর ওমের বলাতে আমি তাকে মিস্টার আনের প্রপোজালটা দিয়েছিলাম, আর ডাইরেক্টর ওমই মিস্টার আনকে এক্সিবিশন ক্যান্সেল হওয়ার কথাটা বলেছে। এসবে দকমির কোনো দোষ নেই। এগুলো শুনে রায়ানের খুবই খারাপ লাগে। ও অযথাই দকমিকে কত কথা শুনিয়েছে। রায়ান সোজা দকমির কাছে গিয়ে মাফ চাই আর আবারও কাজে ফিরে আসতে বলে। দকমি ওর সরিটা মেনে নেয়, তবে কাজে ফিরে যেতে নিষেধ করে দেয়। ও এখনও রায়ানের ওপর রেগেছিল, আর প্রতিশোধ নিতে ও রায়ানের ড্রিঙ্কে কফি মিশিয়ে দেয়। রায়ান অফিসে এসে যখনই সেটা খায়, সাথে সাথে ওর অবস্থা খারাপ হয়ে ও বেহুশ হয়ে যায়। ইয়ঙ্গি আসে দকমির সাথে দেখা করতে। এ সময় মিস্টার আন দকমিকে কল করে বলে, শুনলাম আমার কারণে তোমাকে চাকরি থেকে বের করে দিয়েছিল। আমার খুবই খারাপ লাগছে। আর ওদের সাথে মিটিং করতেও রাজি হয়ে যায়। দকমি এই খুশির খবরটা রায়ানকে দিতে গিয়ে দেখে রায়ান বেহুশ হয়ে পড়ে আছে। ওরা দুজন এতে ভয় পেয়ে যায় আর জলদি রায়ানকে হাসপাতালে নিয়ে আসে। ওরা জানতে পারে আসলে কফিতে রায়ানের খুবই বাজে অ্যালার্জি আছে, একটু হলে ও মারাই যেত। এসব শুনে দকমি খুবই গিল্টি ফিল করছিল, তাই সারা রাত ও রায়ানের খেয়াল রাখে। রায়ান কোনো স্বপ্ন দেখে দকমির হাতটা শক্ত করে ধরে। সকালবেলা রায়ানের যখন ঘুম ভাঙে, দকমি ওর কাছে মাপ চায়। রায়ান বলে ইটস ওকে, আর ওকে কাজে ফেরার জন্য আদেশ দেয়। ও আরও বলে আগামীকাল আমরা ফাউন্ডেশনের মেম্বার শিয়ানের সাথে দেখা করতে যাব, তাই রেডি থেকো। এটা শুনে দকমি খুশিতে স্তব্ধ হয়ে যায়। বাড়ি এসে ও খুশিতে লাফাচ্ছিল। পছন্দের আইডল, যাকে এতদিন ও দূর থেকে দেখত, এবার তাকে সামনাসামনি দেখতে পাবে। ওদিকে রায়ান দকমির কথাই ভাবছিল। সাধারণত ও কারো হাত ধরতে পছন্দ করে না, কিন্তু দকমি যখন ওর হাত ধরেছে ওর ভালো লেগেছে। পরদিন দকমি খুশি খুশি ঘুম থেকে ওঠে আর সুন্দর করে রেডি হয়ে নেয়। ওকে এতটাই সুন্দর লাগছিল, রায়ান ওকে দেখে চোখই সরাতে পারছিল না। রায়ানকে এই জ্যাকেটটা পরে থাকতে দেখে দকমি ভাবে এটা না লিমিটেড এডিশন, ও কিভাবে পেল। যাই হোক, ও হয়তো এটা কিনে নিয়েছে। রায়ান ভাবে দকমি ওর জন্যই ফুল এনেছে। দকমি বলে না তো, এটা শিয়ানের জন্য। বেচারা লজ্জা পেয়ে যায়। এবার দকমি যখন ওর পছন্দের আইডলকে সামনে থেকে দেখতে পায়, ও হা করে তাকিয়ে থাকে। দকমি এতটাই খুশি হয় যে ওর হার্ট বুক থেকে নেমে পায়ে চলে যায়। শিয়ান ওদের সাথে এক ফ্রেন্ড পেজের অনেক প্রশংসা করছিল। ও আমাকে অনেক ভালো করে চিনে, আমাকে সবসময় সাপোর্ট করে। দকমি দেখে শিয়ান ওর পেজেরই কথা বলছে। ও খুশিতে নিজেকে কন্ট্রোলই করতে পারছিল না। বাহানা মেরে ও ওয়াশরুমে চলে আসে। এইখানেও পাগলামি করতে করতে ভুল করে শাওয়ারটা অন করে ফেলে, যার ফলে ও পুরো ভিজে যায়। রায়ান ওকে এভাবে দেখে ওর জ্যাকেটটা দকমির গায়ে জড়িয়ে দেয়। এরপর ওদের মিটিং শুরু হয়। রায়ান চাচ্ছিল শিয়ান ওদের এক্সিবিশনে শিয়ানের পছন্দের পেন্টিংগুলো নিয়ে আসুক। শিয়ান বলে আমি ভেবে আপনাদের জানাবো। বাড়ি যাওয়ার সময় দকমি জানতে পারে শিয়ানের ওপরের ফ্লোরেই রায়ান থাকে। রায়ান ওকে বাড়ি এগিয়ে দেওয়ার কথা বলে। দকমি বলে না, আমি একাই যেতে পারবো। আমরা দেখি কেউ লুকিয়ে লুকিয়ে দকমির ছবি তুলছিল। পরদিন পুরো সোশ্যাল মিডিয়াতে ভরে যায় শিয়ান ডেট করছে। আসলে শিয়ানের ম্যানেজার ওর এক ছবি পোস্ট করেছে,
যেটাতে হালকা করে দোকমিকে দেখা যাচ্ছিল। দোকমি ওই জ্যাকেটটাই পরেছিল যেটা সিন্ডি নামের এক ফ্যান শিয়ানকে উপহার দিয়েছিল। সবাই তো ভাবছিল এটা শিয়ানেরই জ্যাকেট। এখন সবাই দোকমিকে কথা শোনাতে থাকে। দোকমি এতে অনেক চিন্তায় পড়ে যায়। ওর কলিগরা ওকে বলে, তুমি সবাইকে বলে দাও তোমার বয়ফ্রেন্ড আছে, তাহলে হয়তো ওরা আর তোমাকে নিয়ে ট্রোল করবে না। দোকমি বলে, আমার তো বয়ফ্রেন্ডই নেই। এসব কথা রায়ানও শুনতে পায়। ও বলে, হ্যাঁ, ওর তো বয়ফ্রেন্ড নেই, গার্লফ্রেন্ড আছে, বেচারি এখন কি করবে। অন্যদিকে শিয়ান খুবই চিন্তায় ছিল, কারণ কোরিয়ান সেলিব্রিটিরা এক স্ক্যান্ডালে ফেসে গেলে ওদের ক্যারিয়ারে অনেক বাজে প্রভাব পড়ে। রায়ান ওদেরকে বলে, তোমরা সবাইকে বলে দাও ওই জ্যাকেটটা লিমিটেড এডিশন ছিল না, ওটা আমার ছিল। তবে শিয়ান এটা করতে পারবে না, কারণ শিয়ানি বলেছে ওটা লিমিটেড এডিশন। এখন যদি অন্য কথা বলে সবাই ওকেই কথা শোনাবে। এজন্য ওরা একটি আর্টিকেল লিখে। দোকমি আর্ট গ্যালারির কাছে শিয়ানের সাথে মিটিং করতে এসেছিল। ভুলবশত ওর জামাটি ভিজে গেলে শিয়ান ওকে নিজের জ্যাকেটটি দিয়েছে। এই আর্টিকেল দেখে সিন্ডি অনেক রেগে যায়। এই মেয়ের সাহস কী করে হয় আমার আইডলের জ্যাকেট পরার। ও রেগে দোকমির সকল ইনফরমেশন সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয়। এসব দেখে ওরা সবাই চিন্তায় পড়ে যায়। একদিন কিছু ক্রেজি ফ্যান এসে ওর ওপর হামলা করে। তখন ইয়ংগে এসে ওকে রক্ষা করে নেন। রায়ানেরও দোকমির জন্য খারাপ লাগে। এরপর ওরা পুলিশ স্টেশনে ওই মেয়েদের নামে রিপোর্ট করতে যায়। দোকমি দেখে সবগুলো হাই স্কুলের মেয়ে। এই জন্য ও বলে, দেখো, আপাতত আমি তোমাদের নামে রিপোর্ট করব না। আমি সত্যি শিয়ানকে ডেট করছি না, তাই পরের বার থেকে এমন কিছু আর করবে না। এসব বলে ওরা চলে যায়। ইয়ঙ্গি যেভাবে দোকমির খেয়াল রাখছিল, আমরা বুঝতে পারি ইয়ঙ্গি ওকে পছন্দ করে, যেটা দোকমি জানে না। আজ কাজ শেষে দোকমি যখন বাড়ি যাচ্ছিল, রায়ান এখানে একটি গাড়ি দেখতে পায়। ও ভাবে এটা হয়তো দোকমিকে ফলো করছে। গাড়িটা যখনই দোকমির দিকে যেতে নিচ্ছিল, রায়ান এসে গাড়িটা আটকে দেয় আর চিল্লাতে থাকে, দোকমি আমার গার্লফ্রেন্ড, তোমরা সাহস কি করে হয় ওকে হিট করার। ওর কথা শুনে দোকমি অবাক। আসলে গাড়ির ভেতরে এক দাদা ছিল। উনি তো এমনিতে এখান দিয়ে যাচ্ছিল আর ওদেরকে অভিনন্দন জানিয়ে চলে যায়। আয়ান নিজের এই কাজে লজ্জায় মরে যাচ্ছিল। এরপরও ও দোকমিকে বলে, তোমার সমস্যার একটি সমাধান পেয়েছি, চলো আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের নাটক করি, তাহলে হয়তো তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। দোকমি অবশ্যই ওর কথায় রাজি হয় না। শিয়ানের ক্রেজি ফ্যান্সরা দোকমির পিছুই পড়েছিল, যার ফলে দোকমি ঠিকমতো অফিসে যেতে পারছিল না। সব জায়গায় লুকিয়ে লুকিয়ে চলাফেরা করছিল। পরের সিনে ওরা মিস্টার আনের সাথে দেখা করতে যায়। মিস্টার আন নিউ ইয়র্কের এক্সিবিশনে যেতে রাজি হয়ে যায়। এতে ওরা দুজন খুশি হয়। অন্যদিকে শিয়ান স্ক্যান্ডালের জন্য অনেক ঝামেলায় পড়ছিল। এক ফ্যান ওকে জিজ্ঞাসাবাদ করার জন্য হঠাৎ করে ওর গাড়ির সামনে চলে আসে, যার ফলে শিয়ানের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এসব কিছু নিউজে দেখে দোকমির খুবই খারাপ লাগে। ও ভাবছিল এইসব আমার কারণেই হয়েছে। এই জন্য দোকমি রায়ানের সাথে ফেক রিলেশনে যেতে রাজি হয়ে যায়। ও বলে, আমার মাথায় এক আইডিয়া আছে, চলো আমরা কিছু ক্লোজ ছবি তুলে ওই ফ্যান পেজে পাঠাই। ও যদি সেই ছবিগুলো আপলোড করে, শিয়ানের ফ্যানরা ওকে বিশ্বাস করবে। এসব শুনে দোকমি বলে, হ্যাঁ হ্যাঁ আচ্ছা। ফটোশ্যুটের জন্য দোকমি সঞ্জুকে নিয়ে আসে। রায়ান অবাক, ওর গার্লফ্রেন্ডকে কিভাবে আনতে পারে, ওকে কষ্ট পাবে না? যাই হোক, ওদের ফটোশ্যুট শুরু হয়। ওরা দূরে দূরে দাঁড়িয়েছিল। সঞ্জু ওদেরকে কাছে আসতে বলে। কাছাকাছি আসার ফলে দুজনের হার্টবিটই অনেক ফাস্ট হয়ে যায়। অন্যদিকে ইয়ংকে যখন সঞ্জুর সেলের থেকে জানতে পারে দোকমি ডেটে গিয়েছে, ওর খুবই খারাপ লাগে। এখানে ওরা এবার পার্কে এসে ফটোশ্যুট করছিল। তখনই সঞ্জুর কাছে ওর সেলের ইমার্জেন্সি মেসেজ আসে। ও জলদি সেখানে যায়। দেন জানতে পারে আসলে ইয়ংকে ওকে মেসেজ করেছে। ইয়ংকে বলে, তোমার সাথে দোকমি আসলো না? সঞ্জু তো রেগে যায়, এই জন্য মেসেজ করেছিস? দোকমি অন্য কারোর সাথে বলে, তুই জেলাস হচ্ছিস,
তুই যদি ওকে পছন্দই করিস বলছিস না কেন? ইয়ংকে বলে এমন কিছুই না। ওরা দুজন জানতে পেরেছে সঞ্জু চলে গেছে। এরপর ওরা একসাথে অনেক রাইডে উঠে ঘোরাফেরা করে আর একসাথে অনেক মজা করে। দকমি বলে আমি পেন্টিং করতে খুবই পছন্দ করতাম, তবে কলেজ লাইফে এক অ্যাক্সিডেন্টের কারণে হাতে আঘাত পেয়েছিলাম, যার ফলে পেন্টিং ছেড়ে দিতে হয়েছিল। ও আরও বলে আমি অনেকবার খেয়াল করেছি তুমি কারো হাত ধরতে পছন্দ করো না, এটা কেন? রায়ান বলে এমন কিছু না, কেউ হাত ধরার পর ছেড়ে দিলে সেই অনুভূতিটা আমার ভালো লাগে না। আসলে ছোটবেলায় ওর মা ওকে ছেড়ে চলে গিয়েছিল, সেই কষ্টটা এখনও ওর বুকে গেঁথে আছে। দকমি ওর মনটা ভালো করার চেষ্টা করে আর বলে কখনো তোমার হাত ধরতে মনে চাইলে আমার হাতটা ধরো, আমি কিছু মনে করব না। বাড়ি এসে দকমি ওদের ছবি এডিট করতে গিয়ে ও খুবই খুশি হচ্ছিল। দিন ভাবে আমি হাসছি কেন? যাই হোক, ও নিজের ফ্যান পেজে সেই ছবিগুলো পোস্ট করে দেয়। কিন্তু সিন্ডি এসব দেখেও ও বলে নিশ্চয়ই ওরা মিথ্যে বলছে, আমি সত্যটা বের করেই ছাড়বো। ওদিকে রায়ান দকমির কথা ভেবে ভেবে খুশি হচ্ছিল, মানে রায়ানও দকমির প্রেমে পড়ে গেছে। একটু পর শিয়ান খুবই মাতাল অবস্থায় ওর ঘরে চলে আসে আর ফ্লোরেই ঘুমিয়ে পড়ে। সকালবেলা শিয়ানের ঘুম ভাঙলে ওর যখন মনে পড়ে গত রাতে ও কি করেছে, ও খুবই লজ্জা পেয়ে যায় আর রায়ানকে সরি বলে লজ্জায় দৌড়। এখানে সিন্ডি দকমির ওপর নজর রাখতে ওদের অফিসে জয়েন হতে নেয়। দকমি অবাক। সিন্ডিকে দেখানোর জন্য দকমি সবার সামনে বলে দেয় আমি আর বস ডেট করছি। সবাই অবাক। দকমি দৌড়ে রায়ানের কাছে যেতে গিয়ে ওর ওপরই পড়ে যায়। এরপর দকমি রায়ানকে বলে সিন্ডি ওই মেয়ে যে আমার ছবি পোস্ট করেছে, আমরা আসল কাপল কিনা সেটা বের করতেই ও এখানে এসেছে, তাই ওকে চাকরিতে রেখো না। কিন্তু ওরা সিন্ডিকে এখান থেকেও বের করতে পারবে না, কারণ সিন্ডি হলো ডাইরেক্টর ওমের মেয়ে। ইয়ংগে যখন রায়ান আর দকমির একসাথে ছবি দেখে ও খুবই জেলাস হয়। রাগ ঝাড়ার জন্য সোজা দকমির কাছে চলে আসে। আজকাল যা করছো মা যদি জানতে পারে কি হবে জানো? দকমির এতে কিছুই আসে যায় না। ইয়ংগে বলে ঠিক আছে, তাহলে তোমার সত্যটা সবার জানা উচিত। দকমি একজন আর কিছু বলার আগে দকমি ওর মুখ বন্ধ করে পেটাতে থাকে। এই কথা কাউকে বললে তোকে মেরে ভর্তা বানিয়ে দেব। যাওয়ার সময় ওর সাথে রায়ানের দেখা হয়। রায়ান ওর সাথে ওর সেন্টারে আসে। রায়ান বলে আমি তোমার আর দকমির কথা শুনেছি। দকমি যখন একটি ব্যাপার সিক্রেট রাখতে চাচ্ছে, আমিও তোমাকে ওয়ার্ন করছি সেটা কাউকে বলবে না। ও ভাবছিল দকমি লেসবিয়ান হওয়ার কথাটা সিক্রেট রাখতে চাচ্ছে, আর ইয়ংগে তো আসলে ফ্যানগার্ল হওয়ার কথাটা বলছিল। এর মাঝে সঞ্জু ওর ছেলেকে নিয়ে এখানে আসে। ওদেরকে দেখে অবশেষে রায়ানের ভুল বোঝাবুঝি দূর হয় যে দকমি আর সঞ্জু লেসবিয়ান না। ও এতে লজ্জা পেয়ে পালিয়ে যায়। ওরা দুজনও বোকা হয়ে যায়। দকমি যখন এটা জানতে পারে ও অনেক হাসে। ওদিকে শিয়ান রায়ানের সাথে দেখা করতে আসে। শিয়ান ওকে ভাইয়া বলেই ডাকছিল। ওদের সম্পর্ক এখন অনেকটাই ভালো হয়েছে। রায়ানও বুঝতে পেরেছে শিয়ান অনেক পরিশ্রম করেই এই পর্যন্ত এসেছে। শিয়ান চলে যাওয়ার পর রায়ান ওই ফ্যান পেজে ওদের কাপল ছবিগুলো দেখছিল। একটি ছবি দেখে ও ভাবতে থাকে আমি তো এই ছবিটা পেজে পাঠাইনি। ব্যাপারটা ওর সন্দেহজনক লাগে। এমনকি ওই ফ্যান গার্লের ডায়েরিতে লেখার সাথে দকমির হাতের লেখাও মিলছিল। রায়ান অবাক, এর মানে ওই ফ্যান গার্ল দকমি। এইখানে দকমি দেখে সিন্ডি ওর আর রায়ানের সত্যটা সবার সামনে আনার জন্য একটি অ্যাকাউন্টও খুলেছে। এসবে দকমি আরও চিন্তায় পড়ে যায়। আর এর সাথে এপিসোডটি এখানে শেষ করতে হচ্ছে, কারণ গাইস আমার ঠান্ডা লাগছে, যার ফলে আমি ভয়েস ওভার দিতে পারছি না, অনেক বেশি কষ্ট হচ্ছে। সো গাইস কমেন্ট করে অবশ্যই একটু সাপোর্ট দেখিও আর আমার জন্য দোয়া করো যাতে খুব শীঘ্রই সুস্থ তোমাদের জন্য ভিডিও নিয়ে আসতে পারে। সো দেখা হচ্ছে নেক্সট এপিসোডের সাথে, ততক্ষণের জন্য